আচ্ছা, তাহলে ঘাটতি ব্যয়ের ভালো দিক দেখলাম। তাহলে ঘাটতি ব্যয়ের কি ব্ল্যাক সাইড নেই? প্রচণ্ড ব্ল্যাক সাইড আছে, এবং সেই ব্ল্যাক সাইডটাও প্রচণ্ড ভয়ঙ্কর। অর্থাৎ ঘাটতি ব্যয়ের কুফল কি কি কুফল আছে না, আমরা সবসময় একটা কথা শুনতে পাই, মুদ্রাস্ফীতি। আমরা জেনেছি মুদ্রাস্ফীতি কাকে বলে, জেনেছি। তাহলে মুদ্রাস্ফীতি, অধিক মুদ্রাস্ফীতি আমাদের পক্ষে কি জানি? খারাপ। তাহলে মুদ্রাস্ফীতি আসা মানে খারাপ দিক আসছে বুঝতে পারবো। তার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কার? কেন্দ্রীয় ব্যাংকে। আচ্ছা, এই যে মুদ্রাস্ফীতির খারাপ দিক, সেটা কিন্তু আসে এই ঘাটতি ব্যয়ের ফলে। কেন? ঘাটতি ব্যয় কি বাড়িয়ে দেয় দেশে? অর্থের যোগান বাড়িয়ে দেয়। কিন্তু অর্থের যোগান যে হারে বাড়ছে, সেই হারে উৎপাদন যদি না বাড়ে, আমরা জানি মুদ্রাস্ফীতি আসে। ঘাটতি ব্যয়ের ফলে অর্থের যোগান বেড়ে যাচ্ছে। আমি ধরো 100 দিনের কাজ করাচ্ছি, সেখানে লেবারকে তার পেমেন্টও করছি, কিন্তু যে অনুসারে তার প্রোডাক্টিভিটি বা প্রোডাকশান দেওয়ার কথা ছিল, বা যে অনুসারে তার ভ্যালু অ্যাডিশান করার কথা ছিল, সেই অনুসারে কিন্তু সে ভ্যালু অ্যাডিশান করতে পারেনি। তাহলে উৎপাদন কমে যাচ্ছে, কিন্তু সে টাকাকে টাকা পেয়ে যাচ্ছে। আমার টাকা ওর হাতে দেওয়ার উদ্দেশ্য কী ছিল? ও একটা ভ্যালু অ্যাডিশান করবে এবং তার সমান টাকা ওকে দেবো, কিন্তু যে মজুরিটা পাচ্ছে তার তুলনায় ভ্যালু অ্যাডিশান কমে যাচ্ছে। তাহলে কি হবে? তার ফলে, তার ফলস্বরূপ কী হবে? মুদ্রাস্ফীতি আসবে। বাজারে কি হবে? সবাই রাতে টাকা এসে গেছে, কিন্তু দ্রব্যের পরিমাণ কম। তাহলে কেন হচ্ছে না? অর্থের যোগান বেড়ে যায় এই ঘাটতি ব্যয়ের মাধ্যমে। সরকারের ঘাটতি কেন হয়েছে না? ওই কাজগুলো করানোর জন্য নতুন করে নোট ছাপিয়েছে। সেই নতুন নোট ছাপানোর জন্য, নোট ছাপিয়ে তো আর তার সিন্ধুকে রেখে দেবে না, জনগণের হাতেই পাঠাবে। সেটা কিসের মাধ্যমে পাঠায় না? উৎপাদন করার মাধ্যমে পাঠায়। কিন্তু যে অনুসারে উৎপাদন ফেরত পাবে বা ভ্যালু অ্যাডিশান হবে মনে করেছিল, সেই ভ্যালু অ্যাডিশান হয়নি। যার ফলস্বরূপ কী হচ্ছে? অর্থের যোগান বেড়েছে, যার ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। মুদ্রাস্ফীতি বেড়ে যায়, এবং যার ফলস্বরূপ কি হয়? দ্রব্যের দাম, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে সমস্ত দ্রব্যের দাম হু হু করে বাড়তে থাকে, হু হু করে বাড়তে থাকে। তাহলে এই যে হু হু করে বাড়তে থাকার পেছনে এই অর্থের যোগান বাড়াটাও একটা বড় কারণ। এবং সেই অর্থের যোগান কোন চ্যানেলে এসছে না? ঘাটতি ব্যয়ের চ্যানেলে এসছে। তাহলে এই ব্যবস্থা কিন্তু মুদ্রাস্ফীতির সৃষ্টি করে, বা খুব মুদ্রাস্ফীতি প্রবণ। স্বল্পোন্নত দেশে মুদ্রাস্ফীতিটাই তো বড় মাথা ব্যথার কারণ। তাহলে সেই মুদ্রাস্ফীতি যদি ঘাটতি ব্যয়ের মাধ্যমে আসে, সেটা আরও সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। যখন দ্রব্যের দাম অনেক বেড়ে যাবে, কিছু মানুষ না খেতে পেয়ে মারা যেতে পারে, তারা তো কিনতে পারবে না অত দাম দিয়ে। এবার রেশনিং ব্যবস্থা করে রেখেছে, কিন্তু সেই রেশনিং ব্যবস্থা কতটা ঠিকভাবে হচ্ছে সেটা নিয়েও সমস্যা থাকে। তাহলে এই ব্যবস্থা কিন্তু কিসের সৃষ্টি করে না? মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। সেকেন্ড, এই ব্যবস্থায় মুদ্রাস্ফীতি তৈরি হয় আমরা তো জেনেছি, কিন্তু মুদ্রাস্ফীতির ফলে ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে, গরিবরা আরও গরিব হবে, যার ফলে আয় বন্টনের বৈষম্য বাড়বে। আয় বৈষম্য বা আয় বন্টনের বৈষম্য বাড়বে। কেন না? যে স্টকিস্ট, সে দেখছে প্রচুর মানুষের ডিমান্ড আসছে, আমার দ্রব্য তো কম আছে, তাহলে ইচ্ছে করে সেটাকে গুদামে রেখে দিলাম, কালোবাজারি করলাম। কি করলাম না? 5-10 টাকার জিনিসকে 50 টাকায় নিয়ে গেলাম। কিন্তু যারা স্থির আয়ের ব্যক্তি, যারা দিন আনে দিন খায়, তারা 200 টাকা আগেও পেত, এখনও 200 টাকাই পাচ্ছে। তাহলে তাকে ওই টাকা দিয়েই কিন্তু ওই বেশি দামের জিনিসটা কিনতে হবে। তাহলে সে আগে যেরকম জিনিস কিনতে পারতো তা পারবে না। ফলে যারা ধনী, যারা স্টকিস্ট মানে কি, তাদের কাছে টাকা পয়সা আছে। যারা বড় বড় হচ্ছে যে ডিলার, বা যারা কি বলি আমরা, যারা ওপর থেকে মালটা পৌঁছায়, মানে যাদের গুদামে মালটা থাকে মূলত, তাহলে সেই লোকগুলো কিন্তু লাভবান হয়ে যাচ্ছে। তার মানে ধনী আরও ধনী হচ্ছে, আর যারা দিন আনে দিন খায়, কাজ পেলে টাকা পায়, তারা আরও গরিব হয়ে যাবে। ফলে একটা দেশে কিন্তু আয় বন্টনের বৈষম্য সৃষ্টিতে ঘাটতি ব্যয়ের গুরুত্ব আছে। আমরা জানি আয় বন্টনের বৈষম্য যদি বাড়ে দেশগুলোতে, তাহলে সেই দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, কারণ সোশ্যাল ওয়েলফেয়ার বিঘ্নিত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, থার্ড বলছি, থার্ড, এইখানে 3 নম্বর লিখছি। 2-এর পরে 3। আর কি হতে পারে? আমরা এর আগের চ্যাপ্টারেই পড়েছি। কি পড়েছি না? যখনই সরকার বেশি অর্থের যোগান
করবে বা যোগান বাড়িয়ে দেবে, সে কিন্তু কোথায় যেয়ে ধাক্কা মারবে? লেনদেন ব্যালেন্স। কোথায় ধাক্কা মারবে? লেনদেন ব্যালেন্স। কারণ হাতে যদি বেশি টাকা থাকে তাহলে সে কি করবে? সেই টাকা নিয়ে কি বাড়াবে? কি বাড়াবে? লেনদেন ব্যালেন্সে ঘাটতি তৈরি হবে। কিভাবে? না, সে আমদানি বাড়াবে। যখন আমার হাতে বেশি টাকা আসবে তাহলে আমি যখন দেশের মাল পাচ্ছি না, বিদেশের মাল কিনতে বেশি ইচ্ছা প্রকাশ করব। কারণ আমার কাছে তো দ্রব্য, আমি দেখি না এটা আমার ইন্ডিয়ান গুডস। যখন দ্রব্য কিনতে যাই আমি কি এরকম করে বোতলটা দেখি যে ইন্ডিয়ান গুডস না আমেরিকান গুডস না চায়না গুডস? আমি দেখি কম দামে কে দেবে। তাহলে আমার হাতে টাকা থাকলে যে কম দামে দেবে সেই যাবে। কিন্তু এটা আমাদের কারোরই মাথায় ঢুকবে না, কারণ আমি ইন্ডিভিজুয়াল ভাবি। অর্থাৎ আমার দেশের বৈদেশিক মুদ্রাটা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার সঞ্চয় ভাণ্ডার কমবে। আর আমরা আগের দিনই পড়েছি, যদি বৈদেশিক মুদ্রা সঞ্চয় ভাণ্ডার কমে তাহলে লেনদেন ব্যালেন্সে কিন্তু ঘাটতি দেখা যাবে, যার ফলস্বরূপ দেশের অর্থনীতির অবস্থা খারাপ হবে বা দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। ঠিক সেই ঘটনা দেখা যায় কোথায়? না, এই ঘাটতি ব্যয়ের মাধ্যমে। ঘাটতি ব্যয়ের মাধ্যমে মানুষের হাতে টাকা তো পাঠিয়ে দিলাম, সেও তো আনন্দে কিনতে শুরু করে দিল, কিন্তু আমার দেশে উৎপাদন আর বাড়ানোর কথা ভাবছি না। ফলে কি হচ্ছে? এক দাম বাড়ছে। যদি বিদেশি দ্রব্য ঢুকে যায় তাহলে হয়তো একটু দাম কমতে পারে, কিন্তু আমার বৈদেশিক মুদ্রাটা বেরিয়ে যাবে, যার ফলস্বরূপ আমাদের ঘাটতি ব্যয়ের অবস্থা খারাপ হবে, রপ্তানি কমে যাবে, আমদানি বেড়ে যাবে, যার ফলস্বরূপ আমাদের অর্থনীতির অবস্থা খারাপ হবে। 4 নম্বর, আমরা বলেছিলাম আমাদের মতো দেশের ক্ষেত্রে, অর্থাৎ যারা স্বল্পোন্নত দেশ তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা ভালো। কিন্তু আদেও কি ভালো? আদেও কি কর্মসংস্থান তৈরি করতে পারে? না। স্বল্পোন্নত দেশের মূল সমস্যা হচ্ছে কি? তাদের সম্পদ সীমিত। তাহলে সম্পদ যদি বেশি থাকতো তাহলে সব মানুষকে কাজ দিতে পারতাম। ধরো সম্পদই যদি কম হয় তাহলে ওই সম্পদে কাজে লাগানোর যে লোকগুলো রয়েছে সেটাও কম হবে, কম লোক নিতে পারবো। তাহলে আমার দেশে আছে প্রচুর জনসংখ্যা। স্বল্পোন্নত দেশের মূল সমস্যা কি? জনসংখ্যার আধিক্য। তাহলে সেই জনসংখ্যা প্রচুর কিন্তু সম্পদ কম, তাহলে সীমিত সম্পদকে দিয়ে সবাইকে কাজ দেওয়া সম্ভব হবে না। তাহলে আমরা যে বলছিলাম ওই অর্থসংস্থান যদি হয় তাহলে কিন্তু প্রচুর মানুষ কাজ পাবে, বা যতজন মানুষ কাজ চাইছে ততজন মানুষকে কাজ দেওয়া সম্ভব হবে। সেটাও কিন্তু স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে খাটে না, কারণ তাদের লোক বেশি, সম্পদ কম। তাহলে সম্পদের অপ্রাচুর্যতার জন্য কিন্তু এই ব্যবস্থা স্বল্পোন্নত দেশে সমস্যার সৃষ্টি করবে। আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা জানি অর্থের সংস্থান যদি হয়, জনগণের হাতে টাকা আসে তাহলে উৎপাদন বাড়বে। কিন্তু জনগণের হাতে যখন টাকা আসছে তারা সেটা ভোগ করতে ব্যয় করে দিচ্ছে, বা যে টাকাটা আসছে সেটাকে বিনিয়োগের প্যানেলে পাঠাচ্ছে না। আর বিনিয়োগ না হলে আমরা জানি উৎপাদন বাড়বে না। উৎপাদন বাড়বে না, আমরা বিনিয়োগগুলোকে কি দেখেছি? বিনিয়োগের মান যদি না বাড়ে বা ইনভেস্টমেন্ট যদি না বাড়ে তাহলে বিনিয়োগ কোনোদিন বাড়া সম্ভব না। আর বিনিয়োগ না বাড়লে উৎপাদন সেক্টর বাড়বে না। আর উৎপাদন যদি না বাড়ে, অনুৎপাদনশীল যদি হয়ে যায় তাহলে উৎপাদন বাড়লো না অথচ টাকার আকারে বেড়ে গেল, সেটা কিন্তু মুদ্রাস্ফীতির জন্ম দেবে। ক্লিয়ার? তাহলে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই সরকার যখন ঘাটতি ব্যয় বা ঘাটতি অর্থসংস্থান করে, ঘাটতি ব্যয়ের মাধ্যমে অর্থসংস্থান করে। ক্লিয়ার? আচ্ছা, আর দুটো জিনিস একটু আমাদেরকে জানতে হবে। তাহলে ঘাটতি ব্যয়টা মুছে দিলাম। এইবার একটা বিষয়, যেটা ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, একটা ধারণা রয়েছে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। আচ্ছা, সরকার যে বাজেট করে তাতে 3 ধরনের বাজেট আমরা দেখতে পাই। 3 ধরনের বাজেট। একটা বাজেট হচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি, যাকে ঘাটতি বাজেট বলি। আরেকটা বাজেট করে যেখানে আয় বেশি ব্যয় কম, খুব একটা দেখা যায় না এখন। আয় বেশি সরকারের ব্যয় কম, সেটা খুব একটা আমরা দেখতে পাই না। এই বাজেটকে কি বলি? সুষম বাজেট। কি বলি? সুষম বাজেট। যখন আয় বেশি ব্যয় কম তখন এই বাজেটের নাম হচ্ছে সুষম বাজেট। আর আরেকটা বাজেট আছে যে বাজেটে যতটা আয় ঠিক ততটাই ব্যয়, এরকম খুব কম দেখা যায়। সরকারের বাস্তবে যদি তুমি আয় ব্যয় দেখো কখনোই আয়ের সঙ্গে ব্যয় সমান হয় না, কিন্তু সরকারের লক্ষ্য থাকে যতটাই ব্যয় ততটাই আয়। তাহলে যখন আয় এবং ব্যয় সরকারের সমান হবে তাকে বলবো ব্যালেন্স বাজেট। এবং এই ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ারটা কেমন হবে না, ডেল ওয়াই বাই ডেল জি সমান যখন 1 হবে
অর্থাৎ আমরা 1/1 মাইনাস এমপিসি করেছিলাম, তাহলে 1/1 মাইনাস এমপিসি, তাহলে যদি এমপিসি 0 হয়ে যায় তাহলে 1/1 সমান 1 হতে পারে। তাহলে যে বাজেটে সরকারের যতটা হয় ততটাই ব্যয় হয় তাকে আমরা বলবো কি ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এবং তার মান 1-এর সঙ্গে সমান। এটা এই বাজেটকে বলি কি ব্যালেন্স বাজেট। ওকে, আর লাস্ট হচ্ছে কি মুদ্রাস্ফীতি প্রতিরোধে রাজস্ব নীতি। এই যে এত কথা বললাম মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে রাজস্ব নীতির মাধ্যমে, তাহলে কি কি প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি যার ফলে এই মুদ্রাস্ফীতি যে চিন্তার ব্যাপার সেটাকে কমাতে পারব। এক, কি করতে পারি? সরকার কি করতে পারে না, তোমাকে সেভিংস বাড়াতে বলতে পারে। বিভিন্ন স্কিম আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড বলতে পারে প্রভিডেন্ট ফান্ডে এই টাকা তোমাকে প্রত্যেক মাসে মাসে জমা রাখতে হবে। তাহলে তুমি প্রভিডেন্ট ফান্ডে যখন টাকা রাখছো তাহলে তোমার হাতে যে টাকাটা আসতো তার থেকে কম টাকা আসছে, তাহলে সেই টাকাটা দিয়ে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ কনজামশান করতে পারবে। পুরো কনজামশান করা তোমার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ তোমার কনজামশান বা ভোগটাকে কি করলো, কমিয়ে দিল। তাহলে তার মাধ্যমেও কিন্তু সরকার কি করতে পারে, মুদ্রাস্ফীতি প্রতিরোধ করতে পারে। সেকেন্ড কি না, করের হার বাড়িয়ে দিতে পারে। যদি দেখে পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে কর বাড়িয়ে দেবে। করের হার বাড়িয়ে দিলে কি হবে, তখনই মুদ্রাস্ফীতি, কর যখন বেশি নিয়ে নিচ্ছে মানে কি মানুষের টাকাটা স্ন্যাচ করে নিচ্ছে। তাহলে স্ন্যাচ করে নেওয়া মানে কি, তার ক্রয় ক্ষমতা কমে গেল, আর ক্রয় ক্ষমতা কমলে মুদ্রাস্ফীতি প্রতিরোধ করা সম্ভব হবে। আর কি হতে পারে, আর কি না, সরকারের যে আয়ের উৎসগুলো রয়েছে সেই আয়ের উৎসগুলো যাতে আরও ভালোভাবে কাজ করে, আরও বেশি মানে সক্ষম হয় সরকার আয় সংগ্রহে, সেই বিষয়ের উপর আরও বেশি করে জোর দিতে হবে। তাহলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতি প্রতিরোধ করতে পারি, বা মুদ্রাস্ফীতি প্রতিরোধী রাজস্ব নীতি হিসাবে এই ব্যবস্থাগুলোকে আমরা বেছে নিতে পারি। ওকে।